শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। আমরা সরাসরি যাচ্ছি সিনেট ভবনে। আর বাকি পদগুলোতে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নির্বাচিত হচ্ছেন। আমি নামগুলো বলে যাচ্ছি। সেক্রেটারি রিডিং রুম মোহাম্মদ আব্দুল রাহাত, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি কমন রুম মোহাম্মদ নাইম হোসেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মনির হোসেন মিরন, ভূগোল ও পরিবেশ বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি হেলথ KH তুরান হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস মোহাম্মদ মাহমুদুল হাসান রাকিব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা কামরুল হাসান হিরণ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাথলেটিক্স সেক্রেটারি মোহাম্মদ আল মামুন, ICLC, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এবং এক্সিকিউটিভ মেম্বার্স, কার্যকরী সদস্য 3টা পদ থাকলেও আমরা আবেদন পেয়েছি একটি আবেদন পেয়েছি। মোহাম্মদ ইমরানুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি মৌলানা ভাসানী হলের রিটার্নিং অফিসার। ধন্যবাদ স্যার। আমি কাজী মোহাম্মদ মহসিন, রিটার্নিং অফিসার হিসেবে মৌলানা ভাসানী হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। 15টি পদের মধ্যে 9টি পদে আমাদের হলে ইলেকশন হয়েছে এবং 6টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এক্সিকিউটিভ মেম্বার আলী নওয়াজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মোহাম্মদ জুবাইর হোসেন, দর্শন বিভাগ, রিফাত মাহমুদ, বাংলা বিভাগ, এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। আব্দুল্লাহ আল সাবিদ, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 205 ভোট। মোহাম্মদ আলী সিয়াম, ইংরেজি বিভাগ, তিনি পেয়েছেন 158 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সাবিদ, ইতিহাস বিভাগ। অ্যাথলেটিক্স সেক্রেটারি প্রতিদ্বন্দ্বী ছিলেন 1 জন, রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা প্রার্থী ছিলেন 2 জন, গৌতম চন্দ্র, চারুকলা, তিনি পেয়েছেন 230 ভোট। এবং মোহাম্মদ রাইহানুল ইসলাম দুর্জয়, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 128 ভোট। বিজয়ী হয়েছেন গৌতম চন্দ্র, চারুকলা বিভাগ। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ উবাইদুল ইসলাম ফুরকান, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 120 ভোট। এবং মোহাম্মদ তানজির রহমান হিমেল, ভূগোল ও পরিবেশ বিভাগ, তিনি পেয়েছেন 237 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ তানজির রহমান হিমেল, ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি হেলথ প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ সারোয়ার জাহান, আইন ও বিচার বিভাগ, তিনি পেয়েছেন 156 ভোট। এবং মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী, বাংলা বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী, বাংলা বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবিত মুরসালিন, ইতিহাস বিভাগ। সেক্রেটারি কমন রুম, এই পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইবনে আসিফ তাসিন, ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি রিডিং রুম, এই পদে প্রার্থী ছিলেন 2 জন, সাইদুল, লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 206 ভোট। এবং মোহাম্মদ সিফাত আরিফিন, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 148 ভোট। বিজয়ী হয়েছেন সাইদুল, লোক প্রশাসন বিভাগ।
লিটারারি সেক্রেটারি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 জন। আরাফাত আহমেদ, সরকার ও রাজনীতি বিভাগ, তিনি পেয়েছেন 54 ভোট। মোহাম্মদ রাদ শাহমাদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তিনি পেয়েছেন 112 ভোট। এবং শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ, তিনি পেয়েছেন 184 ভোট। বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই পদে প্রার্থী ছিলেন 2 জন। মোহাম্মদ হিমেল বাবু, বাংলা বিভাগ, 165 ভোট পেয়েছেন। এবং রাকিব হাসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন রাকিব হাসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জেনারেল সেক্রেটারি এই পদে প্রার্থী ছিলেন 3 জন। হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 194 ভোট। কামরুজ্জামান সাকিব, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 95 ভোট। এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 91 ভোট। বিজয়ী হয়েছেন হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগ। ভাইস প্রেসিডেন্ট এই পদের প্রার্থী ছিলেন 3 জন। মোহাম্মদ গোলাম মোর্শেদ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক সিস্টেম বিভাগ, তিনি ভোট পেয়েছেন 129 ভোট। আব্দুল হাই স্বপন, গণিত বিভাগ, তিনি পেয়েছেন 169 ভোট। এবং মোহাম্মদ শাহাদাত হোসেন দেওয়ান আকুল, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, বিজয়ী হয়েছেন আব্দুল হাই স্বপন, গণিত বিভাগ। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব মীর মোশাররফ হোসেন হলের ওয়ার্ডেন অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যারকে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান থেকে এক্সিকিউটিভ মেম্বার। হ্যাঁ, এখানে 3 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। একজন হচ্ছেন আব্দুর রহিম, বাংলা, মারুফ-বিল্লাহ নাইম, অর্থনীতি, সাদ্দাম আলী, সরকার রাজনীতি। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আহসান হাবিব আকাশ, প্রাণীবিদ্যা। অ্যাথলেটিক সেক্রেটারি এখানে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসাইন, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 186 ভোট। আর অন্য একজন ছিলেন, উনি পেয়েছেন হাসান আল মামুন আশিক, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 95 ভোট। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে নির্বাচিত হয়েছেন গৌতম কুমার চৌধুরী, গণিত, উনি পেয়েছেন 161 ভোট। আর একজন ছিলেন, উনি পেয়েছেন মীর আসিফ উজ্জামান, সরকার রাজনীতি, উনি পেয়েছেন 120 ভোট। সেক্রেটারি সোশ্যাল সার্ভিসেস, হ্যাঁ, এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সরকার রাজনীতি বিভাগ, উনি পেয়েছেন 208 ভোট। আর অন্য একজন ছিলেন, উনি হলেন মোহাম্মদ ফজলে আজওয়াদ, সরকার রাজনীতি, উনি পেয়েছেন 71 ভোট। সেক্রেটারি হেলথ, এখানে নির্বাচিত হয়েছেন ফারদিন তোহা রাফি, ইংরেজি, উনি পেয়েছেন 151 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শিশির আহমেদ শিশির, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 133 ভোট। আমরা ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, তখন আবারও আপনাদেরকে সেখানে নিয়ে যাব। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন, জাতীয় পার্টি ও 14 দলীয় জোট নিষিদ্ধ সহ 4 দফা দাবিতে জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 7টি দল একসাথে কর্মসূচি ঘোষণা করবে। আর এসব দাবির সাথে এনসিপি সহমত। শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে দলগুলো। রোববার অবস্থান জানাবে খেলাফত মজলিস। আর এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কর্মসূচি দেয়া দলগুলোর গণতান্ত্রিক অধিকার। এদিকে মৌলিক সংস্কার ও বাস্তবায়ন পদ্ধতির আপত্তির মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন। স্বাক্ষর করবেন এমন 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে দলগুলো।
তত্ত্বাবধায়ক সরকার গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা, প্রধানমন্ত্রীর দলীয় প্রধান না হওয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন সহ ঐকমত্য কমিশনের বেশ কয়েকটি সুপারিশে ২৭টি নোটস অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভেদ প্রকট। এসব কিছুর মধ্যেই স্বাক্ষরের জন্য কমিশনের কাছে ২ জন প্রতিনিধির নাম পাঠিয়েছে রাজনৈতিক দলগুলো। যেখানে জুলাই সনদ কার্যকর হওয়া নিয়ে দলগুলোর মধ্যেই আপত্তি আছে, সেখানে কমিশনের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির নতুন দাবি জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের। আমরা লোয়ার হাউসেও চাই, কারণ লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না, এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না, জনগণ চাচ্ছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট বা গণপরিষদ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী ও এনসিপির। এদিকে সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ, অনর বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ 8টি দল। দাবি আদায়ে একসাথে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দল। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আন্দোলন কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে স্বাক্ষরিত হবে এবং দলগুলো তার নির্বাচনী ইশতেহারে সেটা প্রতিফলন অথবা উল্লেখ করবে। সংবিধান বহির্ভূত স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যেগুলো জারি করার কথা বলছে, সেটার এখতিয়ার কারণ নেই। যারা দ্বিমত পোষণ করছে, করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক এখতিয়ার। এবং সেই প্রশ্নে তারা যে আন্দোলন করার কথা বলছে বা প্রতিবাদ করার বলছে, সেটাও তাদের ডেমোক্রেটিক রাইট। এখন জনগণ যদি সেটা গ্রহণ করে, সেটা তখন দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো। সে হিসেবে হাতে সময় প্রায় 5 মাস। রাজনৈতিক বিশ্লেষক দলগুলোর কেউ কেউ মনে করছেন ডাকসু ও জাকসু নির্বাচনের পর দাবি আদায়ে চাপ বাড়াতে পারে জামায়াত ইসলাম, ছাড়া দেওয়ার অবস্থানে থাকতে পারে বিএনপি। সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির মাঠ কতটা মসৃণ থাকবে এবং ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়ে কিনা, সেই শঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। রাজনৈতিক সমঝোতা না হলে ঐকমত্য কমিশন যাই করুক, তার বাস্তবায়ন সম্ভব হবে না মনে করে কমিশনও। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন হলেও আইনের সীমাবদ্ধতার কারণে এর বিচার উপেক্ষিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে একটি সভায় তিনি এমনটা বলেছেন। পাশাপাশি গুম, খুন সহ অপরাধের মতো ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার কথাও জানান উপদেষ্টা। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2009 নিয়ে পরামর্শক সভা কক্সবাজারের ইনানীতে 5 তারকামানের হোটেলে অনুষ্ঠিত সভায় যোগ দেন আইন ও শিল্প উপদেষ্টা এবং গুম কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা। সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও ছিল সীমাবদ্ধতা। অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিতে চায় বলে জানান উপদেষ্টা। উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষশক্তি হিসেবে হাজির হয়েছিল। হিউম্যান রাইটস প্রোটেক্ট করা তো দূরের কথা, হিউম্যান রাইটস হরণ করার কাজে নেমেছিল। মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর প্রয়োজনীয়তা উল্লেখ করে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা বলেন, দীর্ঘ 15 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত স্বাধীনভাবে করতে হলে মানবাধিকার কমিশনের আরও সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে, যারা ফেরত আসে নাই, তারা কোথায় গেল, তাদের হিসাব লাগবে তো, সেটাও যেন করার ক্ষমতাটা থাকে। তাই যেসব জায়গায় যে তাদের তদন্ত করতে হবে, যেসব জায়গায় যে তথ্য সংগ্রহ করতে হবে, সেই তথ্য সংগ্রহ করা, তদন্তের ক্ষমতাগুলো যেন তাদের কাছে থাকে। Human Rights Council, which provides an opportunity for each state to declare what actions they have taken to improve the human rights situations in their countries. সভায় একটি প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করা হয়।
মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নিখোঁজ 4 জনের মধ্যে এক শিশুর সন্ধান মিলেছে। ধনু নদের গভীরতা এবং স্রোতের কারণে উদ্ধার অভিযান চরমভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির 5 হাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে নৌডুবির ঘটনা ঘটে। দ্বিতীয় দিনের মতো ধনু নদ চষে বেড়াচ্ছে ডুবুরি দল। কোথাও যদি কোনো রকম সন্ধান মেলে, স্পিডবোট ডুবিতেই নিখোঁজ 4 জনের। অবশেষে বেলা গড়ালে ঘটনাস্থল থেকে কিছু দূরে ভেসে ওঠে শিশু উষামণির নিথর দেহ। তবে কোনো খোঁজ পাওয়া যায়নি বাকিদের। অথচ গোটা মুহূর্তটি হওয়ার কথা ছিল আনন্দের। 5 হাট গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্পিডবোটে ঘুরতে বের হয় বরযাত্রীরা। তবে মাছ ধরার একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় নৌযানটি। বাকিরা কোনো রকম সাঁতরে উঠলেও তলিয়ে যায় শিশুসহ 4 জন। 2 জন শিশু, 2 জন মোটামুটি প্রাপ্তবয়স্ক ছিল। তারা পারে উঠতে পারে নাই, অনেকে উঠতে পেরেছে। সেই খবর শুনে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের টিম রাতে আসে তারা উদ্ধার কাজ শুরু করতে পারে নাই। সকালে বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে এবং গ্রামবাসীর সহযোগিতা করছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলও। ফায়ার সার্ভিস জানায়, ধনু নদের গভীরতা বেশি ও স্রোতের তীব্রতা থাকায় নিখোঁজদের সন্ধানে কিছুটা বেগ পেতে হচ্ছে। সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি, এখন পর্যন্ত উদ্ধার কাজ করে যাচ্ছি। তবে কিছুক্ষণ আগে একটা শিশু বাচ্চার লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ সবার বাড়ি খালিয়াজুড়ির আন্ধাইর গ্রামে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পেশায় তিনি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা। চাকরির সুবাদে বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে 1টি বা 2টি নয় 17টি বিয়ে করেছেন কবির হোসেন পাটোয়ারি। যেখানেই বদলি হয়েছেন সেখানেই বেঁধেছেন ঘর। এরপর যৌতুকের জন্য স্ত্রীদের উপরে চালাতেন নির্যাতন। সম্প্রতি এই বিষয়টি জানাজানি হলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন একাধিক স্ত্রী। উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি 2য় নাম্বার স্ত্রী। উনি বহু বিবাহ আসক্ত এবং বিবাহ বহির্ভূতভাবে উনি আসক্ত। বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ির ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে, আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না। বরিশালে কর্মরত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি চাকুরি জীবনে দায়িত্ব পালন করেছেন ঢাকা, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই করেছেন 1 বা একাধিক বিয়ে। ভুক্তভোগী স্ত্রীদের অভিযোগ, সরকারি চাকরি ও বিলাসী জীবনের লোভ দেখিয়ে বিয়ে করেন কবির। এরপর যৌতুকের দাবিতে চালায় নির্যাতন। 17টা বিয়ে করেছেন। আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত। আর আমিও যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবেও হয়েছি, ইনজিওর্ড আছে, তা সেই বিষয়ে আমি বিচার চাই। বহু বিবাহের অভিযোগের সত্যতা নিশ্চিতে যোগাযোগ করা হয় কবির হোসেনের আগের কর্মস্থল সিরাজগঞ্জে। সেখানেও আরও একটি বিয়ের কথা জানায় সাবেক এক সহকর্মী। আমি একটাই দেখছি ভাই, ডাকনাম জানি দোলন বলে ডাকতো। প্রথম যখন আসলো বুঝছেন, তখন বললো যে নারায়ণগঞ্জ নাকি তার ফ্যামিলি আছে। বন কর্মকর্তা কবির হোসেনের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে। দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্বজনরা। বিয়ে করার পর সে তাদের কাছ থেকে যৌতুক নেয়, যৌতুক নেওয়ার পর সে সেই বউদের ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে মনে করেন যৌতুকের খাওয়া শেষ, আবার আরেক জায়গায় বিয়ে করে, আরেক জায়গায় বিয়ে করলেই তো যৌতুক পাবে সে। এখানে আমার বোনকে বিয়ে করেছে খুলনা, সেখানে ফালা রেখে চলে আসছে, সেজন্য আমরা এখানে আজকে এই ব্যাপারে আসছি আর কি। আমি তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি বিভাগীয় এই বন কর্মকর্তা। আপনারও তো একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি যদি আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে এখন মানে সত্য হোক মিথ্যা হোক বলি, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করবেন, ব্যক্তিগত বিষয় দেখার জন্য বহু আছে, আইন আদালত আছে, কোর্ট কাছারি আছে, সব কিছু আছে। একাধিক স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বন অধিদপ্তর। সরেজমিনে অভিযোগকারী ও বন কর্মকর্তার সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। তবে তারা গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভাজন দেশের জন্য নতুন সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন দলের নেতারা। তারা বলছেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখেই
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি, তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে কিছুটা মতপার্থক্যও রয়েছে। রাজধানীতে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা। সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন, নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ করেই সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে। নতুন স্বপ্ন নিয়ে দেশের ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করে। বর্তমান প্রেক্ষাপটে সেই স্বপ্নের পথে কতটা এগিয়েছে বাংলাদেশ? দিন শেষে যদি রাজনৈতিক সমঝোতা না হয়, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজ ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধিরা। কিন্তু রিপোর্টের মধ্যে বিচার নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশে নতুন করে সংকট তৈরি করছে। মতপার্থক্য থাকলেও ন্যূনতম জাতীয় ঐকমত্য গড়ে না উঠলে অনিবার্য সংঘাতের দিকে যাবে দেশ। তাদের কারো মতে অধ্যাদেশ জারি করে সংবিধান সংস্কার আত্মঘাতী হয়ে উঠতে পারে। আন্তর্জাতিকভাবে আরো বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া, সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না। 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন। আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সাংবিধানিক যদি কোনো প্রোক্লামেশন অথবা যদি কোনো অধ্যাদেশ জারি করেন, তাহলে ভবিষ্যতে তাহলে তো আর সংবিধান দরকার হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। তার মতে এখনই সকল সংস্কার বাস্তবায়নের দাবি তুললে ভিন্ন উদ্দেশ্যের আশঙ্কা থাকে। গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি, অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয়, সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেই সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া সংস্কার কার্যকর সম্ভব নয় মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ৭২-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে, তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার ৭২-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছে। স্বৈরাচারকে আবার যাতে ফিরে না আসে, আরেকটা সংস্কার আমাদের দরকার এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না, আমাদের নতুন করে ঐক্যমত্য পৌঁছতে হবে না। ঐক্যমত্য আছে এবং এটা আইনেও আছে, এটা শুধু বাস্তবায়ন দরকার এবং এই জন্য শুধু সদিচ্ছা দরকার আমাদের বিশেষত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা যায়, সমান্তরালভাবে নির্বাচন ও সংস্কার দুটোকেই জরুরি মনে করে ৫৭% মানুষ। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অনেক বেশি সন্তুষ্ট ২.৫%, বেশি সন্তুষ্ট ৭.৪% এবং মাঝারি সন্তুষ্ট ৫৪.৬% মানুষ, আর কম বা অনেক কম সন্তুষ্ট ৩৮.৫% মানুষ। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জ্যাকসন নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, সরাসরি যাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট SM রাহিমুল ইসলাম নাহিদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, প্রাপ্ত বোর্ড 186। আল ফাহাদ, রসায়ন বিভাগ, প্রাপ্ত বোর্ড 91। ইবনে শিহাব, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, প্রাপ্ত বোর্ড 200। SM তানিম হাসান, ইংরেজি বিভাগ 59। সুতরাং ইবনে শিহাব, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স 200 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি শহীদ রফিক জব্বার হলের রিটার্নিং অফিসার মহোদয়কে। আমি প্রফেসর মাহবুব রহমান ভূঁইয়া, শহীদ রফিক জব্বার হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতেছি। ভাইস প্রেসিডেন্ট 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন,
তাদের মধ্যে ইমাম আল এহসান স্পন্দন সরকার রাজনীতি বিভাগ ভোট পেয়েছেন 155, দ্বিতীয় হয়েছেন। আসিফ মাহমুদ দর্শন বিভাগ 134 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এবং মোহাম্মদ মেহেদি হাসান রসায়ন বিভাগ 162 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জেনারেল সেক্রেটারি ভুইয়া মোহাম্মদ জাহিদ চামি ইংরেজি বিভাগ 172 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জনাব শরীফুল ইসলাম লোক প্রশাসন বিভাগ 271 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আরিফুল ইসলাম সাদি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 224 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তানজিম হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 205 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। লিটারারি সেক্রেটারি মাহির ফয়সাল লোক প্রশাসন বিভাগ 261 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদনান হাসান দিহান তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি 144 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম নাফিস আহমেদ রাব্বিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 125 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। SM মাসুদ আলম পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ 272 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি কমন রুম সিয়াম মাহমুদ লোক প্রশাসন বিভাগ 155 ভোট পেয়েছেন। তার রেজাল হাকিম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ 243 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন লুৎফুর রহমান রিফাত সরকার রাজনীতি বিভাগ 129 ভোট পেয়েছেন। মোহাম্মদ আবু সাইম সরকার ও রাজনীতি বিভাগ 123 ভোট পেয়েছেন। মোহাম্মদ ইউসুফ আহমেদ ইমন IIT বিভাগ 129 ভোট পেয়েছেন। আশরাফুল ইসলাম জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 132 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি হেলথ আবির হোসেন মুন্না অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাওহিদুল ইসলাম মাদু ইংরেজি বিভাগ 195 ভোট পেয়েছেন। ফারহান সাদিক গণিত বিভাগ 212 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা এনামুল ইসলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি এহসান মাহমুদ জুবায়ের প্রত্নতত্ত্ব বিভাগ 206 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কামরুল হাসান তালুকদার নৃবিজ্ঞান বিভাগ 189 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ সোহাইব আক্তার সীমান্ত অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এক্সিকিউটিভ মেম্বার 3 জন প্রার্থী ছিলেন এবং 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তাদের নাম যথাক্রমে মোহাম্মদ ইহসান আহমেদ জিহাদ প্রত্নতত্ত্ব বিভাগ, মোহাম্মদ নাইম অর্থনীতি বিভাগ এবং মোহাম্মদ আব্দুল রিফাত হোসেন রাফি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি ফজিলাতুন্নেসা হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার মহোদয়কে। ধন্যবাদ স্যার। আমি আবু সাইফ মোহাম্মদ তহিদুল আনাম, রিটার্নিং অফিসার ফজিলাতুন্নেসা হল। আমার হলে এক্সিকিউটিভ মেম্বার্সে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এখানে কোনো প্রার্থী নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের নাম আমি নিজ থেকে ঘোষণা করছি। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জুথি চাকমা পরিসংখ্যান বিভাগ, অ্যাথলেটিক সেক্রেটারি ফারজানা আক্তার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এই পদে প্রজ্ঞা প্রতিভা মণ্ডল ইংরেজি বিভাগ, সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আনিকা তাসনিম রাহি নৃবিজ্ঞান বিভাগ, সেক্রেটারি হেলথ আনিকা তাহসিন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন উম্মে হাবিবা প্রাণীবিদ্যা বিভাগ, সেক্রেটারি কমন রুম মাহিনুন নেসা অপর্ণা দর্শন বিভাগ, সেক্রেটারি রিডিং রুম লুলু মাকনুন নিসা সরকার ও রাজনীতি বিভাগ,
এবং ভাইস প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী না থাকায় ঐশী সরকার চারুকলা বিভাগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করছি। লিটারেরি সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন হচ্ছে পূরবী সরকার তৃপ্তি, সরকার ও রাজনীতি বিভাগ, উনি ভোট পেয়েছেন 240, এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন তারিন তাসনিন, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, উনি ভোট পেয়েছেন 226। এখানে বিজয়ী হয়েছে পূরবী সরকার তৃপ্তি, সরকার ও রাজনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে ছিলেন 2 জন প্রার্থী, একজন প্রমারাহা চারুকলা বিভাগ, উনি ভোট পেয়েছেন 286, এবং তার অন্য আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিনা আক্তার বুশরা, আইন ও বিচার বিভাগ, উনি ভোট পেয়েছেন 187। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন প্রমারাহা চারুকলা বিভাগ। জেনারেল সেক্রেটারি পদে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, একজন ফারজানা তাবাসসুম রূপা, নৃবিজ্ঞান বিভাগ, উনি ভোট পেয়েছেন 317টি, এবং ওনার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মরিয়ম জামিলা মিষ্টি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের, উনি ভোট পেয়েছেন 162টি। ধন্যবাদ। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, মুক্ত চিন্তা, শিল্প, বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কাজ করছে ইংলিশ মিডিয়াম স্কুল স্যার জন উইলসন স্কুল। সাবেক বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে স্কুলটির 3 দশক পূর্তিতে ক্যাম্পাসে মিলন মেলা তৈরি হয়। প্রিন্সিপাল সাবরিনা শাহিদ জানিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুল হলেও দেশীয় সংস্কৃতিতে ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলছে স্যার জন উইলসন স্কুল। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি ও ইংলিশ মিডিয়াম বিদ্যাপীঠের মধ্যে অন্যতম স্যার জন উইলসন স্কুল। রাজধানীর মাদানী এভিনিউতে সুবিশাল ক্যাম্পাস। 1995 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান এবার পা দিল 3 দশকে। শিক্ষার্থীদের সৃজনশীল, নৈতিক ও নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে স্কুলটি। আধুনিক শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম হওয়ায় শিক্ষার্থীরা হয়ে উঠেছেন উপযোগী। 3 দশক পূর্তিতে স্কুলটিতে ছিল নাচ, গান, শিল্প প্রদর্শনী সহ নানা আয়োজন। এর মধ্যে পাপেট শো ছিল শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মিলন মেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সবাই প্রকাশ করেছেন নিজ নিজ অনুভূতি। সবাই আমরা অনেক ভালো কানেক্টেড থাকি, আর জাস্ট অনেক খুশি এই এত সুন্দর 30th অ্যানিভার্সারিতে আমি যে আসতে পেরেছি। সবসময় আসলে আমাদেরকে প্রমোট করে যে অন্যদের প্রতি, মানে সমাজের প্রতি আমাদের আসলে একটা দায়িত্ব বা একটা কেয়ার নেওয়া। হ্যাঁ, ভালো করে আর টিচাররা ভালোভাবে বুঝায়, তারপরে ক্লাস ওয়ার্ক করায়। ক্লাসে টিচাররা অনেক ফ্রেন্ডলি এন্ড কাইন্ড। ফেস পেইন্টিং, তারপরে ভিআর করা, পাপেট শো ছিল, একটা গান গেয়েছি, মাস্ক বানিয়েছি, এখন করব আর্চারি করব আর ফেস পেইন্টিং। আমার ফ্রেন্ডরা মিলে আমরা ওখানে পেইন্টিং করেছি, মাস্ক ভিজুয়াল করেছি। কেউ সন্তানের সাথে ক্যামেরাবন্দি করেছেন অভাবনীয় মুহূর্ত। স্কুলের এমন অসাধারণ উদ্যোগে উচ্ছ্বসিত তারাও। স্যার জন উইলসন স্কুলটা ইজ ডিফারেন্ট। ওরা বাংলা সংস্কৃতিকে অনেক প্রেফারেন্স দেয়, বাচ্চাদেরকে অনেক উদ্বুদ্ধ করে বাংলা শিখতে, বাংলা সংস্কৃতি বুঝতে। এটা আমাদেরকে অনেক ভালো লাগে। Till now we are very satisfied with the school's activities as well as the academics. ওরা যে একটা আনন্দের মধ্যে দিয়ে পড়ছে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ধরনের ইভেন্টগুলো তো বাচ্চারা খুবই এনজয় করে। প্রিন্সিপালের বক্তব্য, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মাঝে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে এই উদ্যোগ। নিউ জেনারেশন অফ স্টুডেন্টস ক্রিয়েট করা, যারা অ্যাকচুয়ালি এই দেশটাকে লিড করবে। এই দেশটা শুধু কেন, এই পৃথিবীটাকে লিড করবে। এই লিডারশিপ কোয়ালিটিটাকে বাড়ানো, এই বাচ্চাগুলোকে বড় করে তোলা এমন একটা মাইন্ডসেটে যেন তারা গ্লোবাল সিটিজেন হিসেবে বড় হয়। শিক্ষা, সংস্কৃতি আর মানবিকতার বন্ধনে গড়া স্যার জন উইলসন স্কুল নতুন প্রজন্মের হাতে গড়ে তুলছে আগামী দিনের বাংলাদেশ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণিত প্রেমী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী 7ম জোসেফাইট ম্যাথ ম্যানিয়া। রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যাথ ম্যানিয়ার আয়োজন করে জোসেফাইট ম্যাথ ক্লাব। 11 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হওয়া আয়োজনে ছিল মোট 18টি সেগমেন্ট। এর মধ্যে রয়েছে একক, দলীয়,
সাবমিশন ভিত্তিক প্রতিযোগিতা। আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে দেওয়া হয় মেডেল, সার্টিফিকেট, পুরস্কার। একই সাথে প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হয় সার্টিফিকেট। 2015 সালে প্রতিষ্ঠার পর থেকে জোসেফাইট ম্যাথ ক্লাব নিয়মিত নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চায় উৎসাহ দিয়ে আসছে। 2019 সালে ক্লাবটি পেয়েছিল শ্রেষ্ঠ ম্যাথ ক্লাব অ্যাওয়ার্ড। রেকর্ড ব্রেকিং 2500-এরও বেশি শিক্ষার্থী আনাগোনা লক্ষ্য করেছি, যেটা আমাদের জন্য একটি বড় ধরনের অর্জন। আমরা খুবই বিমোহিত এই ধরনের এত বড় একটি পার্টিসিপেশন হ্যান্ডেল করতে পেরে। প্রত্যেকটা ইভেন্ট খুবই সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে, যেটার জন্য আমরা কাজ করেছি, আমাদের বড় ভাইয়েরা কাজ করেছে, আমাদের এক্স প্যানেলরা কাজ করেছে। শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতিটা দূর করার জন্য এবং গণিতের প্রতি যাতে তারা আরও আকর্ষণ ফিল করে বা আনন্দ ফিল করে, সেই জিনিসটাও আমাদের মেন উদ্দেশ্য। জ্যাকসন নির্বাচনের ফল ঘোষণা চলছে। আমরা আবারও যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী সংসদের চূড়ান্ত ফলাফল, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি শ্রদ্ধেয় এলাহি স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বিচিত্র হলের হল সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করছি। এক্সিকিউটিভ মেম্বার্স নুসরাত জাহান মিম, প্রাণীবিদ্যা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস মিলি, নৃবিজ্ঞান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক্স সেক্রেটারি ডলি রানী রায়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামাতে কোনো প্রার্থী না থাকায় প্রতিযোগিতা হয়নি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইফাত রাইসার নোভা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ আবিদা সুলতানা, প্রাণীবিদ্যা, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মোসাম্মদ ইন্ডো মায়েরা সুলতানা রিদিকা, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম সামিয়া ইসলাম, মাইক্রোবায়োলজি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম দিল আফরোজ, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লিটারারি সেক্রেটারি মারিয়া সুলতানা মিতু, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নাফিসা তাসনিম সূচি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে দুজন প্রার্থী ছিলেন, তার মধ্যে কনারানী দাস ইংরেজি, তিনি 71 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অবরোধ করেছেন। আর ইকফা রহমান ইকফা ইংরেজি বিভাগ 174 ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং তিনি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার মিথি, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সকল প্রার্থীদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এরপরে 13 নম্বর ছাত্রী হল, বেশ কয়েকটি পদে এখানে কোনো প্রার্থী দেয়নি, মাত্র 3টি পদে আমরা দেখতে পাচ্ছি। 3টি পদে প্রার্থী ছিলেন। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোসাম্মদ সাদেয়া মেহজাবিন ইংরেজি, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি এখানে দুজন প্রার্থী ছিলেন, আরিফা আক্তার মুন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, 139 ভোট পেয়ে দিতে হয়েছেন। মহসিনা তুবা, সরকার ও রাজনীতি,
তিনি 141 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট নাহাদাতুন হাসানা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং 155 ভোট পেয়ে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল হলের বিজয়ী এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেন সকলের পক্ষ থেকে আমাদের শুভকামনা। শুভ হোক আমাদের আগামী পথ চলা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণা করার পূর্বে আপনাদের সদয় জ্ঞাতার্থে প্রথমেই আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জাকসুর প্রেসিডেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের প্রতি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা, উপাচার্য প্রশাসন, মাননীয় কোষাধ্যক্ষ স্যার, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ এর মাধ্যমেই এই জাকসু নির্বাচন আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পেরেছি। এ পর্যায়ে আমরা কি জাকসুর নির্বাচনের রেজাল্ট শুনতে চাই? আমরা তাহলে আর বসে না থেকে আপনারা যদি এগ্রি করেন, আমরা জাকসুর প্রেসিডেন্ট স্যার, মাননীয় উপাচার্য স্যার এবং মাননীয় উপাচার্য স্যারদের একই সাথে ট্রেজারার স্যারকে আমাদের সাথে যদি নেই, আপনারা কি এগ্রি করছেন? তাহলে স্যারদেরকে আমরা একটু আমাদের সাথে আমন্ত্রণ জানিয়ে সাথে নিয়ে আমরা ফলাফলটি ঘোষণা করি। একটু আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমরা দেখছিলাম কিছুক্ষণের মধ্যেই জাকসুতে কেন্দ্রীয় সংসদের যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করা হবে এবং সেটি দেখতে চোখ রাখুন যমুনার পর্দায়। সব খবর আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ।